মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। হ্যাঁ, আমরা মানুষ, আর মানুষ হিসেবে স্বাস্থ্যসেবায় যিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি প্রাক্তন জাতীয় অধ্যাপক প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম। তার মৃত্যু দিবসটি বাংলাদেশ পালন করছে ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে। আজকের এই বিশেষ দিনে আমরা ডায়াবেটিস সেবা নিয়ে আলোচনা করব তিনজন বিশিষ্ট মানুষের সাথে। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে আছেন জাতীয় অধ্যাপক প্রফেসর ডক্টর একে আজাদ খান, আছেন ডক্টর অরূপ রতন চৌধুরী এবং ডক্টর ফারিয়া আফসানা ম্যাম। আমি সর্বপ্রথম ডক্টর একে আজাদ খান স্যারের কাছে জানতে চাইছি ডায়াবেটিস সেবা দিবস এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইব্রাহিম সম্পর্কে। ডক্টর ইব্রাহিম হচ্ছে মানব সেবার মূর্ত প্রতীক। তার সমস্ত জীবনটাই ছিল মানুষের সেবায় উৎসর্গীকৃত এবং উনি বারবার বলেছেন যে ওনার মৃত্যুতেও যেন ডায়াবেটিকের সেবা, বারডেমের সেবা কোনো ব্যাহত না হয়। তো 1989 সালের 6 সেপ্টেম্বর উনি ওই দিনই ইউকে থেকে ঢাকাতে ফিরলেন। ফিরে বাসায় এসেই অসুস্থ হয়ে সহসাই উনি ইন্তেকাল করলেন। আমরা যারা তখনকার সময় ডায়াবেটিক সমিতির বিভিন্ন পলিসি মেকার, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ ছিল, আমরা ডায়াবেটিক সমিতিতে কোনো কাজ ব্যাহত করিনি। মানুষের সেবা কন্টিনিউ করা হয়েছে এবং পরবর্তীকালে সবাই মিলিত হয়ে সিদ্ধান্ত নেওয়া হয় যে ওনার মৃত্যু দিবসটিকে আমরা সেবা দিবস হিসাবেই পালন করব। তো সেবা দিবসটা কী তাহলে? সেবা দিবসটা হবে এই যে ওই দিন যে আমরা সেবা দেই নর্মালি, তার সাথে বেশি সেবা দেব। যেমন ধরুন, বিভিন্ন জায়গায় ডায়াবেটিসের ক্যাম্পেইন করছি, যাদের ডায়াবেটিস আছে কিনা চেক করতে পারে, বিনামূল্যে সে চেক করতে পারে, মানুষে প্রশ্ন উত্তরে জানতে পারবে কি করতে হবে, ইত্যাদি ইত্যাদি এসব। এবং আমরা মানুষকে বিভিন্ন প্রোগ্রামের মধ্যে সচেতন করব যে ডায়াবেটিস কীভাবে প্রতিরোধ করা যায়, ডায়াবেটিস হলে কী করে সুস্থ থাকা যায়, এটা মিলেই হলে সেবা দিবসটি। এবার আমি প্রশ্ন করতে চাই ডক্টর সারা আফসানা ম্যামকে। ম্যাম, ডায়াবেটিস সম্পর্কে তো আমরা মোটামুটি সবাই জানি, এই রোগ সম্পর্কে যদি আরেকটু বিশদভাবে একটু বলেন। আমাদের শরীরে ইনসুলিন নামক যে হরমোনটা আছে তার অকার্যকারিতা বা স্বল্পতার কারণে যে রক্তের গ্লুকোজের মাত্রা বেড়ে যায়, কারণ ইনসুলিনের কাজই হচ্ছে রক্তের গ্লুকোজের মাত্রাকে স্বাভাবিক রাখা। তো এই হরমোনটা যখন অভাব হয় অথবা স্বল্পতা হয়, তখন হচ্ছে দেখা যায় যে রক্তের গ্লুকোজের মাত্রা আর সে নিয়ন্ত্রণ করতে পারছে না, তখন রক্তের গ্লুকোজের মাত্রাটা বাড়তে থাকে। একেই আমরা সাধারণভাবে ডায়াবেটিস বলে থাকি। অনেক রোগী ডায়াবেটিস হয়েছে এই ব্যাপারটাতে প্রথমেই ভীত হয়ে পড়ে। আপনি একজন চিকিৎসা বিজ্ঞানের লোক হিসেবে জানেন যে কেমন তারা আচরণ শুরু করেন যে আমার ডায়াবেটিস হয়েছে, সুতরাং আমি মনে হয় আমার জীবনটাই অনেক সংক্ষিপ্ত হয়ে গেল। এই ব্যাপারে ম্যাম যদি আরেকটু উৎসাহিত করেন, মানে অন্যদেরকে একটু জানান। একজন ডায়াবেটিক ব্যক্তির যখন ডায়াবেটিস ধরা পড়ে বা ডায়াবেটিস ফলো আপের বিভিন্ন পর্যায়েই কিন্তু এই ডায়াবেটিস এডুকেশনের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে একজন ডায়াবেটিস নতুন ধরা থেকে শুরু করে এর পুরো ডায়াবেটিস নিয়ে সুস্থ থাকার জন্য তার কিভাবে চলতে হবে, কিভাবে খাদ্য নিয়ন্ত্রণ করতে হবে, কিভাবে এক্সারসাইজ করতে হবে, কিভাবে ওষুধ খেতে হবে, কিভাবে বাসায় রক্তের গ্লুকোজের মাত্রা দেখতে হবে, এগুলি প্রত্যেকটাই কিন্তু এডুকেশনের পার্ট। এবং এইগুলির প্রপারলি দেওয়ার মাধ্যমেই কিন্তু ডায়াবেটিস সম্বন্ধে ভীতিটা তার কেটে যায়। তাহলে আমরা যখন প্রথম একজনের ডায়াবেটিস ধরা পড়ে তাকে আমরা ডায়াবেটিসের বিভিন্ন দিক সম্বন্ধে আলোচনা করি বা বোঝাতে চেষ্টা করি, ডায়াবেটিস নিয়ে কিভাবে ভালো থাকা যায় সেটার সম্বন্ধে আলোকপাত করি। আমি এবার ডক্টর অরূপ রতন চৌধুরী স্যারের কাছে আসতে চাচ্ছি। স্যার, আপনি তো ইব্রাহিম কার্ডিয়াক সেন্টারে হাসপাতালে, তো আমি জানতে চাচ্ছি আপনার কাছে যে এই ডায়াবেটিসের সাথে আমাদের মুখের যে রোগ কিংবা দন্তের যে ব্যাপারগুলো, দাঁতের চিকিৎসার ব্যাপারগুলো, এগুলো কতটা ওতপ্রোতভাবে জড়িত ডায়াবেটিসের সাথে? আমাদের এই যার উদ্দেশ্যে আজকে এই অনুষ্ঠানটা, মরহুম জাতীয় অধ্যাপক ডাক্তার ইব্রাহিম, তিনি কিন্তু একবার দাঁতের সমস্যায় গিয়েছিলেন তদানীন্তন পিজি হাসপাতালে। আচ্ছা। তো তখন আমি সেখানে কর্মরত ছিলাম। তো চিকিৎসা নেওয়ার পর তিনি ফিরে আসলেন বারডেম হাসপাতালে এবং এসেই তিনি তখনকার স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করে বললেন যে এরকম আমি আমার বারডেম হাসপাতালে ডেন্টাল বিভাগ খুলতে চাই এবং আমার প্রসঙ্গে বললেন যে
তাকে যদি নিয়ে আসি তাহলে আরও ভালো হয়। তো সেটা 1986 সালের কথা। তো আমি 1987 সাল থেকেই বারডেম হাসপাতালে আছি এবং তারই নির্দেশনায়, তারই পরামর্শে ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমের ডেন্টাল বিভাগটি চালু করি। তো আমি কথাটা প্রসঙ্গে এই জন্য বললাম যে এরকম একটা মানুষ, যার দূরদৃষ্টি সম্পন্ন মানুষ, যিনি আগেই চিন্তা করেছিলেন আজ থেকে প্রায় 40 বছর আগে যে ডায়াবেটিস রোগীদেরকে মুখের স্বাস্থ্যটাকে ভালো রাখতে হবে, কারণ মুখের স্বাস্থ্যের সঙ্গে ডায়াবেটিসের একটা নিবিড় সম্পর্ক আছে। এর আরও 20 বছর পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন ঘোষণা করলো যে মুখের রোগের যে একটা মাড়ির রোগ আছে, যেটাকে পেরিওডন্টাল ডিজিজ বলি, সেটা হচ্ছে 6th কমপ্লিকেশন অফ ডায়াবেটিস। তাহলে চিন্তা করেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম কত আগেই সেটা চিন্তা করেছিলেন, এবং সেটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশন চিন্তা করলো আরও অনেক পরে। তো তিনি এটা আগেই ভেবে নিয়েছিলেন যে ডায়াবেটিস রোগীদেরকে সর্ব অঙ্গ প্রত্যঙ্গকে সুস্থ রাখতে হবে। যদি কোথাও কোনো ফোকাস অফ ইনফেকশন থাকে তাহলে কিন্তু তার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে না। আর মুখটা হচ্ছে অন্যতম। ইংরেজিতে বলা হয় মাউথ ইজ দ্য গেটওয়ে টু হেলথ। মাড়ি থেকে রক্ত পড়ে, মাড়ি থেকে পুঁজ পড়ে, মুখ দুর্গন্ধ হয়, এই যে ইনফেকশনটা হয়, এই প্রদাহের কারণে কিন্তু ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে থাকে না। ফলে ডায়াবেটিস রোগীদের দেখা যায় যে আপনার ডায়েট কন্ট্রোল করতে বলা হচ্ছে, ইনসুলিন নিতে বলা হচ্ছে, ব্যায়াম করতে বলা হচ্ছে, কিন্তু সব করার পরেও দেখা যায় তার ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে আসছে না। তো আমরা যদি মুখটা একটু হা করতে বলি রোগীকে এবং দেখি মুখের ভিতরটা যে কোনো ধরনের ইনফেকশন আছে কিনা, প্রদাহ আছে কিনা, অসুস্থতা আছে কিনা, তাহলে কিন্তু সেই ডায়াবেটিক রোগীটাকে আমি সহজেই একজন ডেন্টিস্টের কাছে রেফার করতে পারি, এবং সেই ডেন্টিস্ট সেটা দেখে তার চিকিৎসা দিলে, তার মাড়ির রোগটাকে যদি প্রদাহটা দূর করে দিতে পারেন, তাহলে ইনফেকশনটা কমে গেলে ডায়াবেটিসটা অটোমেটিক্যালি নিয়ন্ত্রণে চলে আসবে। এই যে যোগসূত্রটা, এটা একটা বিশাল ব্যাপার, এবং এটাই ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম অনুধাবন করেছিলেন। তাদের যত্নের ব্যাপারে যত্নশীল হতে হবে। আমাদের ডায়াবেটিক গাইড বই যেটা বারডেম হাসপাতালে দেওয়া হয়, সেখানে কিন্তু চোখের যত্ন, পায়ের যত্নের সাথে আমরা এবার মুখের যত্নের ব্যাপারেও একটা কলাম সংশ্লিষ্ট করেছি, যাতে করে মানুষ যখন এই বইটা নিবে ডায়াবেটিস হওয়ার পরে তিনি যেন মুখের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকেন এবং মুখের স্বাস্থ্যের যত্ন নিতে পারেন। স্যার, এই যে ডায়াবেটিস সেবা, এই কার্যক্রমটা পুরো বাংলাদেশে যে আমরা আরও কতভাবে ছড়িয়ে দিতে পারি, আরও কত বিস্তৃত করতে পারি আপনার মনে হয়, কিভাবে প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে আমাদের শহরাঞ্চলে? ডাক্তার ইব্রাহিম কিন্তু খালি মিশনারি ছিলেন না, ভিশনারিও ছিলেন। এই যে মিশনারি এবং ভিশনারি, জি স্যার, এর যে সংমিশ্রণ খুবই বিরল পৃথিবীতে। সে তার ওইরকম বিরল ব্যক্তি তিনি। 1950-এর দিকে ডায়াবেটিস যে মহামারী হবে এটা পৃথিবীতে ভাবেই নাই তো মানুষ, কিন্তু তখন উনি ভাবছিলেন যে মানুষ একদিন সংক্রামক ব্যাধিকে জয় করবে, নিউট্রিশনের যে অসুখ আছে সেটাকেও জয় করবে, কিন্তু এই সমস্ত লাইফস্টাইল ডিজিজ, বংশগতভাবে ডিজিজ, এইগুলো মহামারী হয়ে যাবে। সেটা বুঝতে পৃথিবীকেই সময় লাগছে। কী করে কেয়ারটা দেওয়া যাবে সেটা ডক্টর ইব্রাহিম শুরু থেকেই এবং তার সহকর্মীরা শুরু করেছিলেন। কারণ আপনার এই রোগের চিকিৎসা করতে গেলে মানুষকে তার রোগ সম্বন্ধে শিক্ষিত করা দরকার, তার পরিবারকে শিক্ষিত করা দরকার, এবং সমস্ত ব্যাপী যাতে কন্ট্রোল থাকে, এসব মিলে ওনারা শুরু করেছিলেন যে সেবাটা নিজেরাই দিতে হবে। সেটা পৃথিবীতে একমাত্র ডায়াবেটিক সমিতি যারা সরকারের সহায়তায় সেবাটা নিজেরাই দেয়। আমাদের নিজস্বই প্রতিষ্ঠান আছে, এবং আমরা এটা খালি ঢাকার মধ্যে সীমাবদ্ধ তা না, সমস্ত জেলায় অন্তত একটি ডায়াবেটিক সমিতি আছে যেটা মেইন ডায়াবেটিস সাথে অধিভুক্ত, এবং সেটা এখন একটা জেলায় অনেকটা বেশিও আছে। স্বাস্থ্যসেবা কিন্তু বহুলাংশে ডিজিটাল হয়ে যাচ্ছে। সুতরাং ডায়াবেটিক সমিতি উদ্যোগ নিচ্ছে যাতে এই সেবাটা দেশের একদম কর্নারে, সব কর্নারে পৌঁছায় দেওয়া যায়। কারণ অনলাইন সেবার মাধ্যমে একদম হাইয়েস্ট হেলথ কেয়ার রিমোট কর্নারে নিয়ে যাওয়া সম্ভব, এবং এটার উদ্যোগ আমরা ডায়াবেটিস সমিতি দিতে শুরু করেছি। বর্তমানে যে টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হয়েছে, তারপরে ডাক্তার যে রুগীর শরীর স্পর্শ করতে পারলো না সেটা ওভারকাম হয়ে যায়। কারণ এখন হাতে এরকম পোর্টেবল ডিভাইস আছে
যা দিয়ে আপনি আল্ট্রাসাউন্ড, ইসিজি, ইকো সব কিছু করতে পারেন। তারপর রুগীকে সে ধরতে পারেনি সেটা ওভারকাম হয়ে যাবে, বুঝলেন না? এবং বর্তমানে আবার যে টেস্ট, বায়োকেমিক্যাল টেস্ট করি না আমরা, ল্যাবরেটরিতে দিলে আজকে দিবেন, কালকে রিপোর্ট পাবেন। এখন বর্তমানে পয়েন্ট অফ কেয়ারে টেস্ট ফেসিলিটি ডেভেলপ হয়েছে যে আপনি দিবেন 5 মিনিটের মধ্যে সব রিপোর্ট রেডি হয়ে যাবে। তো এটা উন্নত বিশ্বে কিন্তু এটা অ্যাডাপ্ট করতে শুরু করেছে। তো আমাদেরও সেটা অ্যাডাপ্ট করতে হবে এবং ডায়াবেটিস সমিতি এটা অ্যাডাপ্ট করার উদ্যোগ নিয়েছে। ডায়াবেটিসের দুটা জিনিস আমাদের খেয়াল করতে হবে। একটা হলো ডায়াবেটিস যেটা টাইপ 2 ডায়াবেটিস, যেটা ইনসুলিন নির্ভরশীল নয়, সেটা শুরুতে অধিকাংশ ক্ষেত্রে কোনো উপসর্গ থাকে না। উপসর্গটা হচ্ছে কমপ্লিকেশন, জটিলতা দিয়েই। জটিলতা তো সব একেবারে হয়ে গেলে ভালো হয়ে যাবে না। সেই জন্যে মানুষকে সচেতন করা যে এটা ডায়াবেটিসের নীরব ঘাতক, সুতরাং আপনি একটা বয়সের পরে আপনার চেক করে নেবেন বছরে অন্তত একবার, কারণ যাতে সিমটম হওয়ার জন্য অপেক্ষা করেন না। এই একটা। আরও একটি কথা বলবো যে ডায়াবেটিস হয়ে গেলেও যদি আপনি যে ডায়াবেটিস হয়ে গেছে তখন আকাশ ভেঙে পড়েনি আপনার মাথায়। প্রথম কথা, কন্ট্রোল রাখলে তো ভালো সুস্থ স্বাভাবিক থাকতে পারবেন, তাতে আপনাকে কোথায় প্রশিক্ষিত হতে হবে। দ্বিতীয় হলো যে এটাও ঠিক যে আমরা যেটাকে জীবনব্যাপী বলতাম, এখন কিন্তু বলা হচ্ছে যে আপনি যদি ডায়াবেটিস হইলেও যে কারণে, যেমন মুটিয়ে গেছেন বা এইসব জীবন সম্পূর্ণ লাইফস্টাইলটা বদলাই ফেলতে পারেন, তো এরকম কন্ট্রোলে আসতে পারেন যে মনে হয় আপনি সেরে গেছেন, রেমিশনে চলে গেছেন, বুঝলেন না? যদিও সেরে যাওয়ার কথাটা হয়তো ঠিক না, কারণ আপনার টেন্ডেন্সিটা রয়ে গেছে। যদি আবার আপনি মোটিয়ে যান তো আবার হয়ে যাবে, কিন্তু আপনি একেবারে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। এইটাতে আমাদের মানুষকে সচেতন করতে হবে। আমি এবার ডক্টর অরুপ্রতন চৌধুরী স্যারকে আবার জানতে চাচ্ছি, স্যার ডায়াবেটিস সেবা দিবসটাকে আরও বেশি বিস্তৃত করার জন্য বাংলাদেশে আমরা আর কি পদক্ষেপ গ্রহণ করতে পারি? আসলে ডায়াবেটিস তো একটা সারা জীবনের রোগ এবং যেটা অলরেডি ডিক্লেয়ার্ড বাই WHO এবং ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন যে এটা মহামারী। সুতরাং এখন কিন্তু আবাল বৃদ্ধ বনিতা সবার মধ্যে ডায়াবেটিস হচ্ছে। কার কখন হচ্ছে আমরা জানি না। আমার চেম্বারে যখন রোগীরা আসে বা আমার হসপিটালে, আমরা মুখের দাঁতে পরীক্ষার পরে যদি তার চিকিৎসা করি, যে কোনো ডেন্টাল সার্জিক্যাল ইন্টারভেনশনের আগে আমরা একটা স্ক্রিনিং করি, সেখানে কিন্তু ডায়াবেটিস পরীক্ষাটা বাধ্যতামূলক এখন। কারণ তার ডায়াবেটিস আছে কিনা এটা আমার জানতে হবে। তার ওজন হয়তো কম, তার বংশে নাই, বা তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা দেখছি না, কিন্তু তারপরেও এখন তো লক্ষণবিহীন ডায়াবেটিস হচ্ছে। সুতরাং এটা নিশ্চিত হয়ে আমরা সার্জারিটা করি। তো এরমভাবে আমরা প্রতিটা ক্ষেত্রেই এই সচেতনতা বৃদ্ধি করা, এটা আরও বেশি করতে হবে আমাদের জনগণের মধ্যে। এটা আরও বিস্তৃত করার জন্য প্রচার মাধ্যমে একটা বিরাট ভূমিকা থাকতে পারে। আমাদের পত্রপত্রিকায় লেখালেখি, আমাদের যেসব ইলেকট্রনিক্স প্রিন্টিং মিডিয়া দুটাতেই যদি আমরা নিয়মিতভাবে এই ধরনের প্রচারণাগুলো করতে পারি, এবং বিশেষ করে এই যে বিভিন্ন দিবসগুলোতে এগুলো যদি আরও বেশি জাতীয় ভিত্তিক প্রোগ্রামগুলো প্রত্যেকটা সেক্টরে, হেলথ সেক্টর থেকে নেওয়া হয়, এবং একটা দিবস শুধু না, একটা সপ্তাহব্যাপী প্রোগ্রাম করা যায়, এবং সারা বছরব্যাপী যদি আমরা এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম ডেভেলপ করতে পারি, তাহলে কিন্তু মানুষের কাছে এটা জানা যাবে। কারণ অনেক বিষয় আছে ডায়াবেটিসে, এখন রিসেন্ট যেসব গবেষণা কাজ আসছে সেগুলো কিন্তু অনেকের কাছে অনেক কিছু জানা থাকে না। যেমন অলরেডি প্রফেসর আজাদ খান স্যার বলছেন যে ডায়াবেটিসটা বেশিরভাগ ক্ষেত্রে প্রতিরোধযোগ্য, এবং আপনি বলছিলেন যে অনেকে, ডক্টর ফারিয়াকে প্রশ্ন করেছিলেন যে অনেকে ভয় পেয়ে যায়, কিন্তু এটা কিন্তু ভয় পাওয়ারও বিষয় না। আমি আবারও ডক্টর ফারিয়া আফসানা ম্যাডামের কাছে আসতে চাচ্ছি। ম্যাম, আপনি বলছিলেন আপনার বক্তব্যে যে এডুকেশনটা দরকার, শিক্ষাটা দরকার। তো ডায়াবেটিস সেবা দিবসে এই এডুকেশনটা কিভাবে ছড়িয়ে দিতে পারি আমরা আর একটু? আমরা তো প্রতিদিনই ডায়াবেটিস ব্যক্তিদেরকে সেবা দিচ্ছি, কিন্তু সেবা দিবসে আরও একটু বেশি সেবা দিতে চেষ্টা করি। সেখানে আলাদা করে পেশেন্টদের জন্য সেশন বা কাউন্সেলিং, এডুকেশন প্রোগ্রাম এগুলিও থাকে। সুতরাং যত বেশি আমরা এরকম পেশেন্টদের জন্য এডুকেশন সেশন বা কাউন্সেলিং করতে পারবো, আমাদের এডুকেটার আছেন, আমরা পেশেন্টদেরকে ট্রিটমেন্ট বা ফলো আপের সময় এই প্রত্যেকটা দিক, তার জীবনযাত্রায় যেই জিনিসগুলি তার ডায়াবেটিস থাকার জন্য
নিয়ম পালন করে চলতে হয় সেই ব্যাপারে কিন্তু তাকে আরও বেশি সতর্ক বা সাবধান করতে পারি। সেখানে একটা জিনিস সম্বন্ধে অবশ্যই বলতে হবে যে শুধু চিকিৎসা নিয়ে আজকে উনি চিকিৎসকের কাছ থেকে চলে গেলেন, এতেই কিন্তু শুধু সীমাবদ্ধ থাকবে না। বাসায় গিয়ে উনি ডায়াবেটিসের ব্যাপারে অবশ্যই খাদ্য নিয়ন্ত্রণ, ওজন নিয়ন্ত্রণ এবং এক্সারসাইজের ব্যাপারে সচেতন হবেন। কিভাবে বাসায় ব্লাড সুগার নিজেই মাপতে হয় গ্লুকোমিটারের সাহায্যে এটা শিখে নেবেন। কিভাবে এই ব্লাড সুগার জানার মাধ্যমে উনি ইনসুলিন বা ওষুধের ডোজটা অ্যাডজাস্ট করতে পারবেন এবং নিয়মিত ফলো আপ, এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু তাকে আসলে আমরা শিক্ষা দিয়ে দিই যেন সে এই ব্যাপারে আরও বেশি সচেতন হন। সাধারণভাবে বলা হয় আমরা চাই যে একজন ডায়াবেটিস ব্যক্তি কিন্তু সে তার নিজেরই চিকিৎসকের মতো অবস্থায় উনি চলে যান, যেন নিজের ডায়াবেটিসের ব্যাপারে তার সঠিক জ্ঞান বা নলেজ থাকে। বারডেম এ ব্যাপারে কি কি উদ্যোগ নিয়েছে এই ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে? ডায়াবেটিস সেবা দিবস উপলক্ষে আসলে ফ্রি ক্যাম্প বা ফ্রি ডায়াবেটিস নির্ণয়ের থাকে, এরকম ক্যাম্প করা হয় বিভিন্ন জায়গায়। যারা এখনও জানে না ডায়াবেটিস আছে বা অনেক সময় ডায়াবেটিসের ফলো আপও অনেক সময় করছে না, ডায়াবেটিস ব্যক্তিরাও এসে এখানে পরীক্ষা করার সুযোগ থাকে এবং সেটা ফ্রি ক্যাম্প হিসাবে থাকে। বারডেমের বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্কশপ বা ট্রেনিং প্রোগ্রাম, আলোচনা সভা এবং ডায়াবেটিস রোগীদের উপস্থিতিতে তাদের বিভিন্ন প্রশ্ন উত্তর এটাও হয়ে থাকে আর কি। আর তাছাড়া বিভিন্ন জায়গায় আমরা পেশেন্টের এডুকেশন সেশন বা পেশেন্ট কাউন্সেলিং, গ্রুপ কাউন্সেলিং, ইন্ডিভিজুয়াল কাউন্সেলিং এগুলিও অর্গানাইজ করা হয়। ডক্টর আজাদ স্যারের কাছে আবার আসতে চাচ্ছি। স্যার, এই যে ডায়াবেটিস সম্পর্কে যে অ্যাওয়ারনেসের কথা বলছিলেন আমাদের প্রাক্তন জাতীয় অধ্যাপক, তিনি যে ভিশনারি একজন মানুষ ছিলেন যিনি আগেই বুঝতে পেরেছিলেন, আপনার বক্তব্যে যেটা জানলাম। স্যার, এই অ্যাওয়ারনেসটা বিল্ড আপ করার জন্য আমাদের কি করা আছে যদি বলেন? অনেক কিছু করার তো, সেটা ঠিক। কারণ অ্যাওয়ারনেস করার জন্য মিডিয়ার ভূমিকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিডিয়ার মাধ্যমেই তো আমাদের পাবলিকের কাছে বুঝতে হবে। আমি মনে করি যে এটা একটা সামাজিক কর্তব্য, ধর্মীয় কর্তব্য, নৈতিক কর্তব্য। চ্যানেল আই একটা এই যে বিশেষ দিবস হিসেবে করছি, করে একটা রেগুলার প্রোগ্রামও করতে পারে যে আমরা কী করে মানুষকে সচেতন আরও করতে পারি, সচেতন রাখতে পারি, মানুষের কাছে সাজেশন চাইতে পারি যে আর কি করলে অন্যরা সচেতন হবে। চমৎকার বলেছেন স্যার, অনেক ধন্যবাদ। আমি ডক্টর অরূপরত্ন চৌধুরী স্যারের কাছে আরেকবার জানতে চাচ্ছি। স্যার, আপনার বক্তব্যই শুনলাম যে ডায়াবেটিসের সাথে আমাদের লাইফস্টাইলটা জড়িত। আপনি যেটা বললেন যে ম্যামের কথার সূত্র ধরে যে সব কিছু করার পরও দেখা যাচ্ছে একজনের ইনসুলিনের পরিমাণ বা সব কিছু নিয়ন্ত্রণে থাকছে না, কারণ আমাদের মুখ হচ্ছে আমাদের সব কিছুর যে কোনো অসুখের গেটওয়ে, যার মাধ্যমে আমরা যে কোনো অসুখে আক্রান্ত হতে পারি। তো আমাদের এই লাইফস্টাইল চেঞ্জিংয়ের ব্যাপারে কি কি করা যেতে পারে স্যার, যদি একটু বলেন? একটা হচ্ছে যে ইম্পর্টেন্ট হচ্ছে যে এখন গবেষণায় দেখা যাচ্ছে ডায়াবেটিসের সঙ্গে তামাক বা টোবাক্কোরও একটা যোগসূত্র রয়েছে। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট আজকে বিষয়টা বলতে চাচ্ছি। দর্শকরা হয়তো যারা তামাকে আসক্ত বা তামাক গ্রহণ করেন, যেমন জর্দা খান পানের সঙ্গে, বা গুল ব্যবহার করেন, বা সাদা পাতা ব্যবহার করেন, বা ধূমপান করেন, বা যে ধরনের চুরুট ব্যবহার করেন, হুক্কা খান বা ই সিগারেট খান, সবই কিন্তু আমাদের ডায়াবেটিসের জন্য ক্ষতিকর। এবং তার যে ডায়াবেটিস নিয়ন্ত্রণে শুধু থাকবে না, তার যে বিভিন্ন জটিলতা রয়েছে, যেমন মাড়ির রোগের কথাই বলি আমি, পেরিয়ডন্টাল ডিজিজ বলেন বা হার্ট ডিজিজ বলেন বা লাং ডিজিজ বলেন, লিভার ডিজিজ বলেন, পায়ের যে পচনশীল রোগ হয় গ্যাংগ্রিন, সেটার কিন্তু মাত্রাটা 5 গুণ বেড়ে যাবে। মানে এটা 20 গুণ পর্যন্ত হয়ে যায় যদি তার ডায়াবেটিসের সাথে সাথে ধূমপানের অভ্যাসটাও থাকে। শুধু এটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় যে ডায়াবেটিস রোগীরা অবশ্যই ডায়াবেটিস তাদের যদি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখতে চান, সুস্থ থাকতে চান, জটিলতা প্রতিরোধ করতে চান, তাহলে মুখের স্বাস্থ্য যেমন যত্নবান হবেন, তেমনিভাবে ধূমপান বা তামাক জাতীয় জর্দা এই ধরনের আসক্তকর জিনিসও বর্জন করতে হবে। অনেক অনেক ধন্যবাদ স্যার। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা ডায়াবেটিস সেবা দিবস নিয়ে কথা বলছিলাম। সর্বশেষে আজকে সম্মানিত অতিথিদের কাছ থেকে জানতে চাচ্ছি, একটু শেষ যদি একটু বলেন ডায়াবেটিস সেবা সম্পর্কে। ডক্টর আজাদ খান স্যার। হ্যাঁ, আমি তো একটা কথাই বলবো যে ডায়াবেটিস পৃথিবীব্যাপী মহামারী, কিন্তু এই মহামারীর বৃদ্ধির হারটা বর্তমানে ধরেন ইউরোপ বা আমেরিকার চাইতে উন্নয়নশীলদের যেমন বাংলাদেশে বেশি, কিন্তু এই মহামারীটা রোধ করা যায়।
সুতরাং আমাদের নিজেদের সচেতন হইতে হবে, অন্যদের সচেতন করতে হবে যে এই মহামারী রোধ করা যায় এবং আমরা এটাকে রোধ করব। ডাক্তার অরূপ রতন চৌধুরী স্যার, যদি 1 মিনিটে শেষ একটু বলেন। শেষ কথাটি এটা হচ্ছে যে প্রতিটা ডায়াবেটিক রোগী ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য তারা যে 3টা ডি এর কথা ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম বলছিলেন, যে ডায়েট, ড্রাগ, ডিসিপ্লিন, নিয়মিত ঔষধ, পরিমিত খাবার এবং শরীরচর্চা, যেটা ব্যায়ামের কথা বলি, সেই সাথে সাথে তারা যদি ধূমপান বা তামাক জাতীয় জিনিস বর্জন করেন এবং বছরে 2 বার একজন ডেন্টাল সার্জনের কাছে এসে মুখ ও দাঁত পরীক্ষা করেন, তাহলে তারা অবশ্যই ডায়াবেটিসকে প্রতিরোধ যেমন করতে পারবেন, তেমনি ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে পারবেন। অনেক ধন্যবাদ। ফারিয়া আফসানা ম্যাম, যদি শেষবারের মতো বলেন। হ্যাঁ, আমি বলতে চাই যে ডায়াবেটিস আসলে একটা দীর্ঘমেয়াদী রোগ এবং এই দীর্ঘমেয়াদী রোগের সাথেই কিন্তু ভালো থাকতে হবে। সুতরাং একজন ডায়াবেটিস ব্যক্তিকে অবশ্যই যখন ডায়াবেটিস ধরা পড়লো হতাশ না হয়ে ডায়াবেটিস চিকিৎসার ব্যাপারে অবশ্যই যত্নশীল হতে হবে, নিয়মিত ফলো আপ এবং কিভাবে ভালো থাকা যায় এই নিয়মগুলি মেনে চলতে হবে। তাহলেই কিন্তু আমরা আসলে একজন জটিলতা মুক্ত ডায়াবেটিস ব্যক্তি পাবো। অনেক অনেক ধন্যবাদ। আমাদের 3 জন সম্মানিত অতিথিকে আজকে সময় দেওয়ার জন্য আরও বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা ডায়াবেটিস মুক্ত থাকি এবং আমাদের একটা সুস্থ শৃঙ্খলিত জীবনযাপন করি। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ।